কখনো যদি হারিয়ে যাই, খুঁজো না আমায় আর। তাও যদি মনে পড়ে, বাড়িয়ে দিও হাত। আমি বৃষ্টি হয়ে খুঁজব তোমায় ছোবার অজুহাত। 99.8 গপ্প FM-এর বিশেষ নিবেদন পাঞ্চজন্য সাঁতরার লেখা স্বপ্নচারিণী গল্পের সূত্রধার ও একটি বিশেষ চরিত্রে আমি সুরো। শুনতে থাকুন আমাদের আজকের গল্প। ওই ওই ফার্স্ট ইয়ার, এদিকে আয়। হ্যাঁ, তোদের বলছি, এদিকে আয়। স্যান্ডি চেঁচিয়ে বলল, আজ কলেজে ফ্রেশার্সদের প্রথম দিন, তাই গোটা থার্ড ইয়ারটাই আজ ক্যান্টিনে জুটেছে। স্যান্ডি, পুরো নাম সন্দীপ দত্ত, যাকে চেনে না এমন লোক হয়তো কলেজে কমই আছে। স্যান্ডি কলেজের জিএস। যেমন তার চেহারা তেমন তার গুরুগম্ভীর কণ্ঠস্বর। কলেজে উপস্থিত সব ফ্রেশার্সরা এক এক করে স্যান্ডির টেবিলের সামনে এসে দাঁড়ালো। ভয়ে এবং টেনশনে ফ্যাকাশে হয়ে যাওয়া মুখগুলো দেখে কিছুটা হাসি পেল স্যান্ডির, কিন্তু হাসি চেপে রেখে সেই গাম্ভীর্য বজায় রেখেই বলল, কিরে, কথা কানে যায়নি তোদের? বাই দ্য ওয়ে, আমি সন্দীপ দত্ত, মেকানিক্যাল থার্ড ইয়ার। সবাই আমায় স্যান্ডি বলে ডাকে, তোরা কিন্তু আমায় স্যান্ডিদা বলে ডাকবি। দেখ, কলেজের জিএস হিসেবে আমার দায়িত্ব তোদের নিয়মকানুন বুঝিয়ে দেওয়া। প্রথমত, ফার্স্ট ইয়ারে সবাই ফর্মাল ড্রেস পরে আসবি, নো ক্যাজুয়াল আউটফিট, আন্ডারস্ট্যান্ড? তাই বলে এই নয় যে সেকেন্ড ইয়ার থেকে ছেঁড়া ফাটা জিন্স পরে চলে এলি, বুঝলি? দ্বিতীয়ত, কলেজের মধ্যে যেন কোনো নেশা ভাঙ না দেখি। আর ফ্রেশার্সের আগে ক্যান্টিনে বসে কোনো আড্ডা মারবি না। আর তৃতীয়ত, হঠাৎ পেছন থেকে তার কাঁধে কে একটা হাত রাখলো। আরে থাক না ভাই, কেন ভয় দেখাচ্ছিস ওদের? পেছন ঘুরে কিছু একটা বলতে যাচ্ছিল স্যান্ডি, হঠাৎ হো হো করে হেসে উঠে বলল, আরে আরে ভাই, দীপ যে, এই তোর কথাই ভাবছিলাম। দীপ, হরফে দীপঙ্কর সান্যাল, স্যান্ডির একেবারে ছোটবেলাকার বন্ধু। যেমন ফর্সা ঠিক তেমনই লম্বা। উলফ কাট চুলের এই ছেলেটাকে দেখলে কেউ বলবে না ও থার্ড ইয়ারে পড়ে। বলতে গেলে একেবারে পিওর ইনোসেন্ট ছেলে। র্যাগিং জিনিসটা কোনোদিন পছন্দ হয় না দীপের, কিন্তু বন্ধুদের পাল্লায় পড়ে এমন অনেক কিছুই করতে হয় যা তার করতে মন চায় না। তাই নিজের পছন্দের গিটারটা নিয়ে এক কোণে বসেছিল সে। স্যান্ডির কিছু কিছু কথা তার কানে আসছিল, তাই পরিস্থিতি একেবারে তার হাতের বাইরে না যায় সেই জন্য উঠে এসেছিল সে। হাসি থামিয়ে সবার দিকে তাকিয়ে স্যান্ডি বলল, কিরে, তোরা ভয় পেলি নাকি? যাকগে, যেটা বলছিলাম, আমাদের কলেজে পড়াশোনা বাদ দিয়ে এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিসও হয়। তাই যারা যারা ইচ্ছুক আমাদের কালচারাল কমিটিতে যোগ দেওয়ার জন্য তারা এই দাদাটিকে যোগাযোগ করবি। তারপরে দীপ বলল, আমার নাম দীপঙ্কর সান্যাল, আমি কালচারাল কমিটির হেড। তোরা আমাকে দীপদা বলে ডাকতে পারিস। দেখ, সবাইকে এক্সট্রা ক্যারিকুলাম কিছু করতেই হবে এমন কোনো কথা নেই, কিন্তু যারা পারবি অবশ্যই আসবি। আর হ্যাঁ, সামনেই তোদের ফ্রেশার্স পার্টি, সো বি প্রিপেয়ার্ড। ও দীপদা। আরও কিছু বলতে যাচ্ছিল দীপ, এমন সময় পাশ থেকে কে একজন ডাকলো। ঘুরে তাকালো দীপ, আর তাকাতেই থমকে গেল। দ্বীপের চারিপাশের পৃথিবীটা যেন থেমে গেল হঠাৎ। ও দেখল সেকেন্ড ইয়ারের সিয়ার অনিরুদ্ধ দাঁড়িয়ে আছে, আর তার পাশে একটা মেয়ে, লং স্কার্ট আর জিন্স পরা। মাঝারি হাইটের মেয়েটাকে দেখতে স্বর্গের অপ্সরা না হলেও একটা কোমল সৌন্দর্য আছে তার। কলেজে অনেক মেয়ে দেখেছে দীপ, কিন্তু ওরকম সমুদ্রের মতো গভীর চোখ কখনো দেখেনি সে। হঠাৎ কলেজ ক্যান্টিনটা খুব সুন্দর মনে হলো দীপের। দীপদা, অনিরুদ্ধ ডাকে হুঁশ ফিরল দীপের। দীপদা, তুমি পোস্টার ডিজাইনের জন্য একজনকে খুঁজতে বলেছিলে না? এই শিখা ডিজাইন করবে বলছে।
পাশে দাঁড়ানো সেই মেয়েটাকে ইঙ্গিত করে বলল অনিরুদ্ধ। মেয়েটা হেসে বলল, হ্যালো, আমি শিখা সেন, ইলেকট্রিক্যাল সেকেন্ড ইয়ার। আমি প্রফেশনালভাবে ডিজিটাল আর্টটা করি। যদি তোমরা বলো তাহলে আমি পোস্টার ডিজাইনিংটাও করতে পারি। গলা দিয়ে একদমই শব্দ বেরোচ্ছিল না দীপের। দীপ অনেক কষ্ট করে বলল, ঠিক ঠিক আছে, তোমার কিছু ডিজাইন আমাকে মেল করে দিও, আমি দেখে জানাবো। স্যান্ডি বলল। এবার তোরা যা, পরে কথা হবে। সবাই সেখান থেকে চলে গেলে স্যান্ডি দীপকে বলল, কিরে শালা, ওরম ভ্যাবলার মতো দাঁড়িয়েছিলি কেন? তুই দেখছি মান সম্মান সব খাবি। স্যান্ডির একটাও কথা কানে গেল না দীপের। ও তখন ভাবছে, হাসলে কি সুন্দর টোল পড়ে শিকার গালে। স্যান্ডি মনে মনে বলল, এই ছেলেটা পুরো ক্লিন বোল্ড। রাতে নিজের ঘরে বসে সকালের কথা ভাবছিল দীপ। সামনে খোলা ল্যাপটপের স্ক্রিনে ভেসে আছে কিছু ডিজিটাল আর্টের ছবি। মনে মনে সে বলে, না না, মেয়েটা সত্যি খুব ভালো আর্টিস্ট। পাশে পড়ে থাকা ফোনটা তুলে স্যান্ডিকে কল করলো দীপ। ফোনটা রিসিভ করে স্যান্ডি বলল, হ্যাঁ বল ভাই। হ্যাঁ রে, ভাবছি কাজটা শিকাকে দিয়েই করব, তুই কি বলিস? দেখ ভাই, ওসব তোর ডিপার্টমেন্ট, তোর যা ভালো মনে হয় তুই তাই কর। তুই শিকার নাম্বারটা জোগাড় করে দিবি? আসল কথাটা বল না শালা, তোর নাম্বারটা চাই। আরে না না, তুই যেটা ভাবছিস তেমন কিছু না রে, জাস্ট কাজের কথা বলবো। আরে ছাড় ভাই ছাড়, আমার সামনে ওসব কথা বলিস না, ঠিক আছে? তোকে ছোটবেলা থেকে দেখছি, আমি জানি তুই কখন কি করতে পারিস। যা যা, এত কথা না বলে কাজটা কর। অ্যাজ ইউর উইশ মাই ম্যাজিস্ট্রি। এই বলে ফোনটা কেটে দিল স্যান্ডি। মিনিট দুয়েকের মধ্যে হোয়াটসঅ্যাপে একটা মেসেজ এলো। দীপ খুলে দেখলো স্যান্ডি একটা নাম্বার পাঠিয়েছে। নাম্বারটা পেয়ে মহা সমস্যায় পড়ল দীপ। ছোটবেলা থেকে তার একটাই সমস্যা, কোনো কিছু করতে হলেই তার শুরু হয় দোটানা। করব কি করব না, যাব কি যাব না। দাড়ি পাল্লার দুদিকের পরিস্থিতি মাপতে মাপতেই সময় চলে যায় তার। অথচ স্যার হাতে বাটখারা নিয়ে বসে থাকেন। এখনো তার ঠিক একই সমস্যা। কল করব না হোয়াটসঅ্যাপ? কল করলে যদি রেগে যায়, না না, হোয়াটসঅ্যাপই করি। কিন্তু যদি রিপ্লাই না দেয়, উফ। দোটানায় পড়ে কিছু ঠিক করতে না পেরে শেষে কলটা করেই ফেলল দীপ। ফোনটা রিং হলো একবার, দুবার, না না 3বার। দীপ যখন প্রায় আশা ছেড়েই দিয়েছে তখনই কলটা রিসিভ করলো শিখা। ঘুম জড়ানো গলায় বলল, হ্যালো, কে? আমি দীপঙ্কর। হ্যাঁ হ্যাঁ, বলো দীপ্তা, কিছু কাজ ছিল? তুমি কি ঘুমাচ্ছিলে? কথাটা বলেই নিজেকে খুব বোকা বোকা লাগলো দীপের। আসলে তাড়াহুড়ো করে টাইমটা খেয়াল করেনি দীপ। ওপাশ থেকে উত্তর এলো, আরে না না, তুমি বলো। তোমার ডিজাইন আমার খুব ভালো লেগেছে। আমি চাই তুমি আজ থেকে পোস্টার, ব্যানার ও যাবতীয় ডিজাইনের দায়িত্ব নাও। তোমার কোনো সমস্যা নেই তো? না না, কোনো সমস্যা নেই। তাহলে বাকি ডিটেলস পরে আলোচনা হবে। আজ রাখি, গুড নাইট। গুড নাইট। হ্যাঁ, কলটা কেটে দিল দীপ। এই কয়েকটা কথা বলতেই গলা একেবারে শুকিয়ে গিয়েছিল তার। লাভ অ্যাট ফার্স্ট সাইট কথাটা মানতে চাইতো না দীপ। ও বলতো, যে ভালোবাসা হঠাৎ শুরু হয় তা হঠাৎই শেষ হয়ে যায়। কি লাভ এসব ক্ষণিকের মায়ায় জড়িয়ে? আর শেষে কিনা তার জীবনেই। মনে মনে হাসলো সে, কিন্তু কোনোদিন কি তার মনের কথা সে বলতে পারবে? না শিখাকে ভালোবাসাটা একতরফাই থেকে যাবে? কান ফাটানো বিদ্যুতের শব্দে ঘোর কাটল দ্বীপের। কখন যেন ঝড় উঠেছে একদমই খেয়াল করেনি সে।
বারান্দার স্লাইডিং ডোরটা বন্ধ করে শুয়ে পড়ল দীপ। খুব ভোরেই ঘুমটা ভেঙে গেল দীপের। বিছানা থেকে উঠে বারান্দায় এলো সে। রাতে ভালো মতোই বৃষ্টি হয়েছে, চারপাশের গাছপালা সবুজ হয়ে আছে, একটা হালকা ঠান্ডা হাওয়া বয়ে যাচ্ছে। মনটা খুব ফুরফুরে লাগলো দীপের। গিটারটা নিয়ে খোলা বারান্দার এক পাশে বসলো দীপ। গিটারটা বাজিয়ে গুনগুন করে একটা গান গাইতে লাগলো। যে মানুষ চেয়েছে ফিরতেছি পাগল হয়ে, যে মানুষ চেয়েছে ফিরতেছি পাগল হয়ে, মরমে জ্বলছে আগুন আর নেভে না। ও আমায় বলে বলুক লোকে মন্দ, বিরহে তার প্রাণ বাঁচে না। বলে বলুক লোকে মন্দ, বিরহে তার প্রাণ বাঁচে না। দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা, দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা। গানে মগ্ন দীপ খেয়াল করলো না সামনের রাস্তা থেকে কেউ এক দৃষ্টিতে তাকিয়ে আছে তার দিকে। সকালে হাঁটার অভ্যাসটা শিখার অনেক দিনের। তাছাড়া নতুন জায়গায় কিছুতেই ঘুম হয় না তার। নদীর ধারের এই পাড়াটা খুব ভালো লাগে শিখার। এখানে তাদের একটা বাড়ি আছে, আর জায়গাটা কলেজের খুব কাছে, তাই পড়াশোনার সুবিধার জন্য এখানে শিফট হয়েছে সে। খুব ভোরে ঘুম ভেঙে যাওয়ায় হাঁটতে বেরিয়েছিল সে। পাড়াটা বেশ নিরিবিলি, নদীর ধার ঘেঁষে রাস্তা, তার একধারে সার দেওয়া গাছ, আর রাস্তার পাশেই পর পর বাংলো প্যাটার্নের বাড়ি। রাস্তা দিয়ে হাঁটতে বেশ ভালোই লাগছিল শিখার। হঠাৎ গিটারের শব্দে থমকে গেল সে। বাবা, এই ভোরবেলা কি গিটার বাজাচ্ছে? ভাবল শিখা। চারিপাশে তাকাতেই চোখে পড়ল ছেলেটাকে। একটা বড় সাদা বাড়ির বারান্দায় বসে আছে ছেলেটা। ভালো করে লক্ষ্য করতেই চমকে উঠল শিখা। এটা তো দীপ। ফ্রেশার্স হয়ে বেশ অনেকদিন কেটে গেছে। দ্বীপেদের ছোট শহরে শীত আসবো আসবো করেও আসেনি। দীপ আর শিখার সম্পর্কটাও কিছুটা এগিয়েছে। প্রোগ্রামের প্ল্যানিং, বই পড়া, আবার কখনো বা আর্টের আলোচনার মধ্যে দিয়ে কখন যেন তাদের মধ্যের দূরত্বটা অনেকটা কমে এসেছে। এখন তাদেরকে বন্ধুই বলা চলে। কিছুদিন হলো একটা নতুন জিনিস দীপ লক্ষ্য করেছে। শিখা ওদের পাড়াতেই থাকে। জিনিসটা দীপ জানতে পেরেছিল আকস্মিকভাবেই। সেদিন কি একটা কাজে বেরিয়েছিল দীপ। ফেরার সময় পাড়ার মোড়ে দেবীর সাথে দেখা হয় তার। এবার এই দেবীকে, দেবী হলো দীপের মামাতো বোন। দেখা হতেই দেবী বলল, ও দীপদা, চলো একটা সিনেমা দেখে আসি। আরে দূর পাগলি, এখন অনেক কাজ আছে, পরে যাবো একদিন। না না, আজকেই যেতে হবে, চলো না। এই বলে দেবী দীপের হাত ধরে টানতে লাগলো। হঠাৎ কিছু দূরে বসা ফুচকাওয়ালার দিকে চোখ যায় দীপের, আর তখনই সে দেখতে পায় শিখাকে। ওর সাথে চোখাচুকি হতেই শিখা হন হন করে ঢুকে গেল একটা বাড়িতে। ফুচকাওয়ালা বলতে লাগলো, শুনেন দিদি ভাই, বাকি পয়সাটা। ঘটনাটা বুঝতে কিছুটা সময় লাগলো দীপের। এই রে, দেবীর সাথে তাকে দেখে নিশ্চয়ই অন্য কিছু ভেবেছে মেয়েটা। ওইদিকে মনে মনে ফুচকাওয়ালার উপরে দীপের রাগ হয় খুব। আরে ধ্যাৎ, গ্যালানেটা আর বসার জায়গা পাইনি। ঠিক সেই দিন থেকে তাকে এড়িয়ে চলে শিখা। সন্ধেবেলা কলেজের রিহার্সাল রুমে বসে এসব কথাই ভাবছিল দীপ।
কিছু দূরে বসে শিখা ব্যানার ডিজাইন করছে। সামনেই তাদের অ্যানুয়াল প্রোগ্রাম, তাই সবাই কাজে খুব ব্যস্ত। কিন্তু দ্বীপের সেদিকে কোনো মনোযোগই নেই। গিটার হাতে স্যান্ডির সাথে বসে আছে সে। কিরে, আর কদিন এইভাবে হাঁ করে তাকিয়ে থাকবি? এবার বলে ফেল। কিভাবে বলবো বল? তোকে না এইসব ব্যাপারে কোচিং দিতে দিতে আমার লাইফটাই একবারে শেষ হয়ে যাবে। এই আমি না থাকলে কি করবি বল তো তুই? তোর কি বিয়েতে আমাকে তত্ত্বই পাঠাবি নাকি? কি ভাবছিস? কিন্তু বলবো কিভাবে? কীভাবে আবার বলবি? শিখা, আমি তোমাকে ভালোবাসি, সিম্পল। যদি রেগে যাই ভাই? আরে তোমাকে ভালোবাসি বলবি তো, মাথায় তবলা বাজাবো বলবি নাকি? এতে রেগে যাবার কি আছে? নয় হ্যাঁ বলবে, নয় না বলবে, সিম্পল। কিন্তু কিন্তু যদি মানে... আচ্ছা, এক কাজ কর, একটা গান কর, যাতে ও তোর মনের কথাটা বুঝতে পারে। বলছিস? তবে তাই। এই 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 সবাই চুপ, দীপ গান গাইবে। বসে ভাবি নিরালা, আগে তো জানি না বন্দের পীড়িতের জ্বালা। বসে ভাবি নিরালায়, আগে তো জানি না বন্দের পীড়িতের জ্বালা। যেন ইটের ভাটায় কয়লা দিয়া আগুন জ্বালাইছে, যেন ইটের ভাটায় কয়লা দিয়া আগুন জ্বালাইছে। দেওয়ানা বানাইছে রে, কি জাদু করিয়া গো বন্দে মায়া লাগাইছে, কি জাদু করিয়া গো বন্দে মায়া লাগাইছে। ও বন্দে মায়া লাগাইছে, পিরিতি শিখাইছে, বন্দে মায়া লাগাইছে, পিরিতি শিখাইছে। দেওয়ানা বানাইছে রে, কি জাদু করিয়া গো বন্দে মায়া লাগাইছে, কি জাদু করিয়া গো বন্দে মায়া লাগাইছে। গান গাইবার সময় চোখটা বন্ধ হয়ে যায় দ্বীপের। এবার চোখটা খুলে দেখল শিখা ঘর থেকে বেরিয়ে যাচ্ছে। স্যান্ডি কানে কানে বলল, এই সুযোগ, যাওর সাথে। কোথা দিয়ে যেন অনেকখানি সাহস এসে জুটল দ্বীপের মধ্যে। ঘর থেকে বেরিয়ে এলো সে। চারপাশে একটু খুঁজতেই দেখতে পেল শিখাকে। কলেজের মাঠের ধারের একটা গাছের তলায় দাঁড়িয়ে আছে শিখা। জ্যোৎস্নায় ভরে যাওয়া পৃথিবীটা খুব মায়াবী লাগলো দ্বীপের। শিখার পাশে এসে দাঁড়ালো দ্বীপ। ওভাবে কেন বেরিয়ে গেলে? কি করতাম? তোমার গান শুনতাম। আর আমার মতন সাধারণ মেয়েকে গান শোনানোর দরকারটা কি? রাস্তায় যাদের সাথে হেসে হেসে ঘুরে বেড়াও, কথা বলো, তাদেরকেই তো শোনাতে পারো। ভালোবাসলে যে অনেক কিছুই করতে হয় শিখা। মানে? হলো না, ভুল উত্তর। পরের প্রশ্ন, আমি ওই গানটাই কেন গাইলাম বলো তো? তোমার গিটার বাজিয়ে গান গাইতে ভালো লাগে, তাই। আবার ভুল। গান তো অনেক আছে, শুধু ওই গানটাই গাইলাম কেন? জানি না। কারণ শিখা, আমি তোমাকে ভালোবাসি। সেই প্রথম দেখা থেকে আমি তোমাকেই ভালোবাসি। প্রথম দিন থেকেই দ্বীপকে ভালো লাগতো শিখার, কিন্তু কখন ভালো লাগাটা ভালোবাসা হয়ে উঠল সেও বুঝতে পারেনি। তবে বুঝতে পেরেছিল সেদিন, যেদিন রাস্তায় অন্য একটা মেয়ের সাথে কথা বলতে দেখেছিল। খুব কষ্ট হয়েছিল সেদিন শিখার। আজ দ্বীপের কথা শুনে খুব কান্না পেল তার। শিখা জড়িয়ে ধরল দ্বীপকে। দ্বীপ বুঝতে পারল শিখা কাঁদছে। সে আলতো করে ঠোঁট ছোঁয়ায় শিখার কপালে। আকাশ ভরা তারার তলায় দাঁড়িয়ে রইল দুজনে, একে অপরের সাথে আলিঙ্গনে। আর সেই মুহূর্তে শীত শুরু হলো তাদের ছোট্ট শহরে। ভালোবাসা জিনিসটা অনেকটা চারা গাছের মতো। ঠিক করে আদর যত্ন করলে
তা বেড়ে ওঠে। দীপ আর শিখার ভালোবাসার গাছটা বেড়ে উঠেছিল খুব তাড়াতাড়ি। বাঙ্ক করা পিরিয়ড জুড়ে, ছুঁয়ে থাকা আঙুল জুড়ে, ভাগ করে নেওয়া মুহূর্ত জুড়ে শুধুই প্রেম। কলেজে সিনিয়র জুনিয়র প্রেমের অনেক সুবিধা আছে। কাজে হেল্প করার মতো একটা জম্পেশ বাহানা সবসময়ই রেডি থাকে। কলেজে 4th ইয়ারে ওঠার পর থেকে চাপটা বেড়েছে দীপের। পড়াশোনার সাথে সাথে এখন ফ্রিল্যান্সিংও করছে সে। কিন্তু কদিন ধরেই তার অটো ক্যাডের প্রোগ্রাম কোডটা প্রবলেম করছে। কি করবে ভেবে পাচ্ছিল না দীপ। দীপ কল করলো শিখাকে। হ্যালো, ফ্রি আছিস? কেন, কি হয়েছে? এই আমার ল্যাপটপটা একটু সমস্যা করছে, ঠিক করে দিবি? এখন? হ্যাঁ, এখন হলে ভালো হয়। দাঁড়াও, যাচ্ছি। বলে কলটা কেটে দিল শিখা। কলিং বেলের আওয়াজ শুনে দীপ তড়ি ঘড়ি করে নিচে নেমে এলো। দরজা খুলে দেখলো শিখা দাঁড়িয়ে আছে। আজ একটা সাদা সালোয়ার পরে এসেছে শিখা। ওকে দেখে দীপ চোখ ফেরাতে পারল না। দীপ বলল, আরে বাইরে দাঁড়িয়ে কেন, ভেতরে আয়। ভিতরে ঢুকে শিখা জুতো খুলতে খুলতে জিজ্ঞাসা করলো, কাকু কাকিমা বাড়িতে নেই? দরজাটা বন্ধ করতে করতে দীপ বলল, না, বাবা মা এক আত্মীয়ের বাড়ি গেছেন। আমারও যাওয়ার কথা ছিল, কিন্তু কাজের চাপে যেতে পারিনি। ড্রয়িং রুমে বসতে বলে দীপ জিজ্ঞাসা করলো, কিরে, কফি খাবি? আচ্ছা ওয়েদার, এক কাপ কফি হলে মন্দ হয় না বল? খেতেই পারি, কিন্তু বানাবেটা কে? কেন, আমি মাস্টার শেফ দীপঙ্কর সান্যাল। তুমি যে এত কিছু পারো, কই জানা ছিল না তো। কফিটা আমি নেহাত মন্দ বানাই না, খেয়েই দেখ না কেমন লাগে। আচ্ছা ঠিক আছে। দীপ কিচেনে চলে গেল কফি বানাতে। শিখা ঘুরে ঘুরে বুক সেলফে রাখা বইগুলো দেখতে লাগলো। শিখা মনে মনে বলল, বাহ, সত্যি ভালো বইয়ের কালেকশন আছে তো দীপদার। পছন্দ মতো একটা বই বের করলো শিখা। বইটা বের করতে গিয়ে কিছু একটা পড়ে গেল পায়ের কাছে। দেখলো একটা কাগজ। সেটা কুড়িয়ে নিয়ে দেখলো কাগজটায় কি সব হিজিবিজি লেখা আছে তাতে। ওটা গানের লিরিক্স, তোর মাথায় এসব ঢুকবে না। টেবিলে কফির ট্রেটা নামিয়ে রাখতে রাখতে বলল দীপ, তুমি গানও লেখো? আর কি কি পারো গো তুমি? বাবা বললে হবে, খরচা আছে। আচ্ছা, আমার আর গানের মধ্যে কাকে বেশি ভালোবাসো গো তুমি? অবশ্যই তোকে। একটা প্রতিশ্রুতি দেবে? কোনোদিন আমি তোমাকে ছেড়ে যদি চলেও যাই, তুমি গানটা কিন্তু ছেড়ো না। কি যে বলিস না তুই, পাগলের মতো। আচ্ছা ওসব ছাড়, এই নে তোর কফি। তুই কফি খা, ততক্ষণ আমি ল্যাপটপটা আনি। এই বলে দোতলার ঘরে গেল দীপ। কফির কাপে চুমুক দিয়ে চমকে গেল শিখা। ও আশাও করেনি যে দীপ এত ভালো কফি বানাতে পারবে। কফির কাপটা হাতে নিয়ে বারান্দায় এসে দাঁড়ালো শিখা। বাইরে তখন ঘনিয়ে এসেছে মেঘ। গড়গড় শব্দ জানান দিচ্ছে বৃষ্টির পূর্বাভাস। মনে মনে বলল শিখা, সত্যি মন্দ বলেনি দীপ, এই ওয়েদারে কফিটা বেশ ভালোই লাগে। এমন সময় ল্যাপটপ হাতে ফিরে এলো দীপ। ম্যাডাম, ফিল নেওয়া হয়ে গেলে আমার কাজটা প্লিজ করে দেবেন, বলল দীপ। ল্যাপটপটা নিয়ে কাজে বসলো শিখা। দীপ এসে বসলো তার পাশে। এক মনে দেখতে লাগলো শিখার কাজ। এরকম ভাবেই কেটে গেল অনেকটা সময়। কাজ সেরে কিছুক্ষণ গল্প করার পর শিখা বলল, আজ উঠি গো দীপদা, আবার অন্য একদিন আসবো। ঠিক আছে চ, এরপর আমাকেও কাজে বসতে হবে। শিখাকে নিয়ে দীপ যখন গেটের সামনে এলো, তখন টিপ টিপ করে বৃষ্টি পড়তে শুরু করেছে। দীপ বলল, এই রে, আবার বৃষ্টি পড়ছে।
কিরে তুই ছাতা এনেছিস নাকি আমি দেবো? শিখা ততক্ষণে বাইরে বেরিয়ে বৃষ্টি গায়ে মাখছিল। না না, ছাতা লাগবে না, বৃষ্টিতে ভিজতে আমার খুব ভালো লাগে। কেন গো, তোমার ভালো লাগে না? বলল শিখা। দীপ বলল, না রে, বৃষ্টি আমার ভালো লাগে না। কেন, তোমার বৃষ্টি কি ক্ষতি করলো শুনি? ক্ষতির হিসেব আর দীপের দেওয়া হলো না। দূরে কোথাও বেশ আওয়াজ করে বাজ পড়ে। চমকে উঠে পড়ে যেতে গেলে দীপ তাকে ধরে ফেলে। এক দৃষ্টিতে দীপ তাকিয়ে থাকে বৃষ্টি স্নাত শিখার মুখের দিকে। কত লাবণ্য, কত স্নিগ্ধতা রয়েছে এই মুখে। শিখা বুঝতে পারে দীপ তার দিকেই তাকিয়ে আছে। সেও অনেকটা জড়িয়ে ধরে দীপকে। শিখার ঠোঁটের উপর অল্প স্পর্শ ছোঁয়ায় দীপের ঠোঁট। দুজনের অজান্তেই বৃষ্টির বেগ বাড়তে থাকে। আবারও দূরে কোথাও বাজ পড়ে। সময়ের চাকা হয়তো কারোর জন্য থেমে থাকে না। সেই জন্যেই হয়তো কবি বলেছেন, সময় বহিয়া যায় নদীর স্রোতের ন্যায়। দীপ ও শিখার জীবনেও সময় বয়ে গেছে অনেকখানি। দীপ পড়াশোনা শেষ করে এখন শহরেরই একটা বড় কোম্পানিতে সিনিয়র ডিজাইন ইঞ্জিনিয়ারের জব করে। না, শিখাকে দেওয়া কথাটা রাখতে পারেনি। প্যাশনের বদলে প্রফেশনকেই বেশি প্রাধান্য দিয়েছে সে। স্যান্ডিও একই কোম্পানিতে মেইনটেনেন্স ডিপার্টমেন্টে আছে। আর শিখা এখন 4th ইয়ারে। কিছুদিনের জন্য শহরের বাইরে ইন্টার্নশিপ করতে গেছে। অফিস থেকে ফেরার সময় গাড়িতে বসে শিখার সাথেই ফোনে কথা বলছিল দীপ। এই বস বলেছে অফিসের কালচারাল প্রোগ্রামে গান গাইতে হবে। তা তোমার বস জানলো কি করে যে তুমি গান গাইতে পারো? বললো তো ফেসবুকে দেখেছে, তাছাড়াও সিভিতে লেখা ছিল। তা অনেকদিন তো গান টান গাওনি, গাইতে পারবে তো? দেখি ঘরে যাই, গিটার থেকে ধুলোটা ঝাড়ি। তা তুই বল কবে ফিরছিস? নেক্সট উইক, তোমার জন্য একটা সারপ্রাইজও আছে। সারপ্রাইজ? আমার জন্য? ঠিক আছে, তুই আয়, তোকেও একটা সারপ্রাইজ দেব। ওকে, এখন রাখছি, বাড়ি ফিরে কল করব। ঠিক আছে, গুড বাই। ফোনটা রেখে দীপ মনে মনে ভাবল, শিখা ফিরে এলে বাবা মায়ের সাথে ওর দেখা করাতে হবে। ওদের সম্পর্কটাকে এবার পূর্ণতা দিতে হবে। কিন্তু ওই যে কপাল, ভাগ্যের অটুট পরিহাস। হয়তো তার জন্য অন্য কিছুই ভেবে রেখেছিল। অফিসের কালচারাল প্রোগ্রাম। দীপ হাতে গিটার নিয়ে বসে আছে। মনে মনে ভাবল, অনেক দিন প্র্যাকটিস হয়নি, পারবো তো? আর এই শালা স্যান্ডিটা গেল কোথায়? এখনো আসেনি। এমন সময় ফোনটা বেজে উঠল দীপের। ফোনটা তুলে দেখল স্যান্ডি। কিরে তুই কোথায় গেলি? এখনো আসিসনি? তুই কোথায় বলতো? অফিসে। কেন বলতো? একটা খারাপ খবর আছে ভাই। কেন, কি হয়েছে? এই বাড়িতে সব ঠিক আছে তো? বাড়িতে সব ঠিক আছে, আসলে আসলে কি সেটা বল না। ভাই ভাই শিখা আর নেই ভাই। হোয়াট? কি বলছিস তুই? সকালে স্টেশন থেকে ফেরার সময় খিদিরপুর মোড়ে কার অ্যাক্সিডেন্ট। তখনই হাত থেকে ফোনটা পড়ে গেল দীপের। হ্যালো 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 দীপ, তুই শুনতে পাচ্ছিস? হ্যালো হ্যালো ভাই। হঠাৎ পায়ের তলার মাটিটা সরে গেল। চারপাশটা যেন অন্ধকার হয়ে গেল তার। বুকের মধ্যে একটা ব্যথা যেন দুমড়ে দিতে চাইল তাকে। উঠে দাঁড়ালো দীপ। কাউকে কিছু না বলে টলতে টলতে অফিস থেকে বেরিয়ে গেল সে। বাইকটা নিয়ে রাস্তায় বেরিয়েছে স্যান্ডি।
সাথে একটা ব্যাগ। একটু আগে দ্বীপের বাড়ি থেকে ফোন এসেছিল। 2 দিন হলো বাড়ি ফেরেনি দ্বীপ। স্যান্ডি জানে দ্বীপ কোথায় যেতে পারে। সেদিনের ঘটনার পর একটা জায়গাতেই থাকতে পারে দ্বীপ। কিছুক্ষণ বাদেই পৌঁছে গেল সে ঠিক সেই জায়গায় যেখানে অ্যাক্সিডেন্ট হয়েছিল শিখার। আজ অবশ্য অ্যাক্সিডেন্টের কোনো চিহ্ন মাত্র নেই সেখানে। আকাশ জুড়ে কালো মেঘ ঘনিয়ে এসেছে। এক্ষুনি মনে হয় বৃষ্টি নামবে। এদিক ওদিক একটু খুঁজতেই দ্বীপকে দেখতে পেল স্যান্ডি। দ্বীপের পরনে 2 দিনের পুরনো অফিসের পোশাক, চোখের তলায় কালি। স্যান্ডি দ্বীপের পাশে গিয়ে দাঁড়ালো। কোনো কথা বলল না দ্বীপ। হাতের ব্যাগটা থেকে একটা জিনিস বার করে দ্বীপের হাতে ধরিয়ে দিল স্যান্ডি। দ্বীপ দেখলো একটা ফটো ফ্রেম। তারও শিখার স্মরণীয় কিছু মুহূর্তের ছবি দিয়ে সাজানো ফ্রেমটি। তোর জন্মদিনে এটা দিয়ে তোকে চমকে দেবে ভেবেছিল শিখা। হঠাৎ ছবির মাঝে থাকা একটা লেখার দিকে চোখ গেল দ্বীপের। সেখানে সুন্দর ক্যালিগ্রাফিতে লেখা, কখনো যদি হারিয়ে যাই, খুঁজো না আমায় আর। তাও যদি মনে পড়ে, বাড়িয়ে দিও হাত। আমি বৃষ্টি হয়ে খুঁজবো তোমায়, ছোঁবার অজুহাত। ঠিক সেই সময়ে আকাশ ভেঙে বৃষ্টি এলো। নিজের কান্না আর দূরে রাখতে পারল না দ্বীপ। ফটো ফ্রেমটা বুকে চেপে ধরে কান্নায় ভেঙে পড়ল সে। বৃষ্টির জলে হারিয়ে গেল তার চোখের জল। হঠাৎ তার মনে পড়ল শিখার বলা কথাগুলো। কোনোদিন আমি তোমাকে ছেড়ে যদি চলেও যাই, তুমি গানটা কিন্তু ছেড়ো না। না শিখা, গানটা আমি ছাড়বো না। আমার গানের মধ্যে তুমি বেঁচে থাকবে চিরকাল। কারণ তুমিই আমার ভালোবাসা, তুমি আমার স্বপ্ন ছাড়িনি। যে ছিল আমার স্বপ্ন চারিণী, তারে বুঝিতে পারিনি, তারে বুঝিতে পারিনি। দিন চলে গেছে খুঁজিতে খুঁজিতে, ওগো যে ছিল আমার স্বপ্ন চারিণী, তারে বুঝিতে পারিনি, তারে বুঝিতে পারিনি। শুভক্ষণে কাছে ডাকিলে লজ্জা আমার ঢাকিলে গো, তোমারে সহজে পেরেছি বুঝিতে, যে ছিল আমার স্বপ্ন চারিণী, তারে বুঝিতে পারিনি, তারে বুঝিতে পারিনি। ভালোবাসা কি অদ্ভুত, তাই না? কখনো আসে, আবার কখনো আমাদেরকে একা করে রেখে চলে যায়, আর পিছনে ফেলে রেখে যায় তার অন্ধকার বৃষ্টি ভেজা এক ঝাপসা শহরকে। কেমন লাগলো আমাদের আজকের গল্পটি? আজ গল্প পাঠে হ্যাপি, দ্বীপের চরিত্রে অব্র, স্যান্ডির চরিত্রে আমি সুর, শিখার চরিত্রে অনুমিতা, দেবীর চরিত্রে পূজা চক্রবর্তী, অনিরুদ্ধ ও ফুচকাওয়ালার চরিত্রে হ্যাপি, গান ও গিটারে অভ্র, সায়ন ও সুর,
শব্দ সংযোজন ও আবহ সৃষ্টিতে টিম অ্যানোনিমাস এবং সমগ্র পরিচালনায় টিম 99.8 গপ্প FM। আজকের গল্পটি কেমন লাগলো জানাতে ভুলবেন না আমাদের কমেন্ট বক্সে, এবং আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করে দিন। এর ফলে আমাদের যখনই কোনো নতুন গল্প বেরোবে সবার প্রথম আপনাদের কাছে পৌঁছে যাবে। আজকের জন্য এতটাই। আবারও আমরা একটি নতুন গল্প নিয়ে হাজির হব। ধন্যবাদ।